বাঘ ও হরিণ, শিকার না শিক্ষা। ঘন সবুজ এক জঙ্গলে বাস করত এক বাঘ ও এক হরিণ। বাঘ ছিল জঙ্গলের ভয়ঙ্কর শিকারী, শক্তিশালী এবং তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন। অন্যদিকে হরিণ ছিল সুন্দর, চঞ্চল ও দ্রুতগামী। বনের অন্যান্য প্রাণীরা জানত, বাঘ আর হরিণ কখনো বন্ধু হতে পারে না, একজন শিকারী আর একজন শিকার। কিন্তু এই জঙ্গলে ঘটল এক অদ্ভুত ঘটনা, যা সকলের ধারণা বদলে দিল। একদিন বাঘটি ক্ষুধার্ত হয়ে জঙ্গলে বের হলো শিকারের সন্ধানে। বহুক্ষণ অপেক্ষার পর সে এক মনোযোগহীন হরিণকে দেখতে পেল। সে ধীরে ধীরে লুকিয়ে হরিণের দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ করে একটা ফাঁদে পা দিয়ে আটকে গেল। বাঘ ভয়ানক গর্জন করল, কারণ সে বুঝতে পারছিল না কিভাবে বের হবে। তার শক্তি দিয়েও ফাঁদ ভাঙতে পারল না। ঠিক তখনই সেই হরিণটি ফিরে এল। বাঘ ভাবল, এবার হয়তো এই হরিণটি আমাকে দেখে পালিয়ে যাবে। কিন্তু অবাক করা বিষয় হলো, হরিণ পালালো না। বরং সে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি যদি আমাকে খেতে চাও, তাহলে আগে বের হও। কিন্তু আমি যদি তোমাকে সাহায্য করি, তুমি কি আমাকে ছেড়ে দেবে? বাঘ কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে দ্বন্দ্ব চলতে লাগলো। সে জানত, হরিণ তাকে সাহায্য করলে সে সহজেই তাকে ধরে ফেলতে পারবে। কিন্তু সে আরেকটি বিষয়ও বুঝল, এই হরিণটি তার প্রাণ বাঁচানোর জন্য এসেছেও, যা সে কখনো আশা করেনি। হরিণ নিজের শিং দিয়ে ফাঁদের বাঁশগুলো একে একে সরাতে লাগল। অনেক চেষ্টার পর অবশেষে বাঘ ফাঁদ থেকে মুক্ত হল। সে উঠে দাঁড়িয়ে তাকিয়ে রইল হরিণের দিকে। এখন তার সামনে দুটি পথ ছিল, হরিণকে শিকার করা অথবা তাকে ঋণ শিকার করে ছেড়ে দেওয়া। বাঘ দীর্ঘক্ষণ চিন্তা করল। এরপর ধীরে ধীরে বলল, আজ আমি নতুন কিছু শিখলাম, সব শক্তিশালী প্রাণীকে যে শিকার করতে হবে, তা নয়। তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। হরিণ হাসল এবং বলল, তোমার ক্ষুধার জন্য অন্য কোনো উপায় খুঁজতে হবে, কারণ এই পৃথিবী শুধুমাত্র শিকারের নয়, বরং সহানুভূতিরও। সেদিনের পর থেকে বাঘ ও হরিণ আর শত্রু ছিল না। যদিও তারা বন্ধু হয়ে যায়নি, কিন্তু তারা একে অপরকে বুঝতে শিখেছিল। এই গল্প আমাদের শেখায়, প্রকৃত শক্তি কেবল ক্ষমতায় নয়, বরং উপলব্ধিতে থাকে। সোনার ডিম পাড়া রাজহাঁস। একদিন এক দরিদ্র কৃষক মাঠে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। সে ভাবছিল, কি করলে আমি ধনী হতে পারি। ঠিক তখনই সে এক অদ্ভুত দৃশ্য দেখল। একটি সোনালী পালকের রাজহাঁস ধীরে ধীরে তার খামারে এসে বসল। কৃষক হাঁসটিকে আশ্রয় দিল, খেতে দিল, যত্ন করল। পরদিন সকালে সে গিয়ে দেখল, হাঁসটি একটি সোনার ডিম পেড়েছে। প্রতিদিন সেই হাঁস একটি করে সোনার ডিম দিত, আর কৃষক তা বিক্রি করে ধনী হতে লাগলো। তার দারিদ্র্য দূর হলো, সে সুন্দর একটি বড় ঘর বানালো, অনেক জমি কিনল, আর আরামে জীবন কাটাতে লাগলো। কিন্তু তার মধ্যে লোভ জন্ম নিল। সে ভাবল, যদি প্রতিদিন একটি ডিম পাই, তবে হাঁসের পেটে নিশ্চয়ই অনেক সোনা জমে আছে। যদি আমি এখনই সব সোনা পেয়ে যাই, তাহলে আর আমাকে অপেক্ষা করতে হবে না। লোভে অন্ধ হয়ে কৃষক একদিন হাঁসটিকে ধরে ফেলল এবং তার পেট কেটে ফেলল। কিন্তু হতাশ হয়ে দেখল, হাঁসের ভেতরে কোনো সোনা নেই, বরং সেটি মরে গেছে। এখন সে আর একটিও সোনার ডিম পাবে না। কৃষক তখন কেঁদে উঠল, কিন্তু কিছুই করার ছিল না। সে বুঝতে পারল, অতিরিক্ত লোভ মানুষকে সবকিছু হারিয়ে ফেলে। ধৈর্য ও কৃতজ্ঞতাই প্রকৃত সম্পদ। এই ঘটনার পর লোকেরা বলতে শুরু করল, লোভে পাপ, পাপে মৃত্যু। দুই পাখির ভালোবাসা। এক ঘন সবুজ বনের মাঝে ছিল এক বিশাল বটগাছ। সেই গাছের ডালে বাস করত দুটি পাখি, নীলু ও সোনালী। নীলুর পালক ছিল ঝলমলে নীল, আর সোনালীর পালক ছিল সূর্যের মতো সোনালী। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল, সবসময় একসঙ্গে উড়ত, গাইত, আর বনের সৌন্দর্য উপভোগ করত। ভালোবাসার পরীক্ষা। একদিন হঠাৎ বনে ভয়ঙ্কর ঝড় উঠল। কালো মেঘে আকাশ ঢেকে গেল, বাতাস সব গাছপালা কাঁপিয়ে দিল। নীলু ও সোনালী তাদের বাসায় লুকিয়ে থাকল, কিন্তু ঝড় এতটাই শক্তিশালী ছিল যে তাদের বাসা ভেঙে গেল। ঝড় থামার পর সোনালী দেখল, নীলু কোথাও নেই। সে আতঙ্কে চারদিকে তাকালো, কিন্তু কোনো খোঁজ পেল না। বনের অন্য পাখিরা বলল, ঝড়ের সঙ্গে নীলু উড়ে গেছে, হয়তো দূরে কোথাও পড়ে গেছে। সোনালীর মন কেঁদে উঠল। সে সিদ্ধান্ত নিল, কিছুতেই সে নীলুকে খুঁজে পাওয়ার আশা ছাড়বে না। অবশেষে পুনর্মিলন। সোনালী বনের এদিক ওদিক খুঁজতে লাগল, পাহাড় পেরোল, নদীর ধারে উড়ে গেল,
অনেক দূর পর্যন্ত খুঁজে বেড়াল। অবশেষে একদিনের শেষে একটা ছোট ডালে আহত অবস্থায় নীলুকে দেখতে পেল। সে দৌড়ে গিয়ে নীলুকে জড়িয়ে ধরল। নীলু ক্লান্ত স্বরে বলল, আমি জানতাম তুমি আমাকে খুঁজতে আসবে। সোনালি খুশিতে বলল, তোমাকে ছাড়া আমি কেমন করে থাকব। ভালোবাসা মানে একে অপরের জন্য থাকা, একে অপরকে না হারানো। তারা আবার একসঙ্গে বটগাছে ফিরে গেল, আর সেই দিন থেকে আরো বেশি শক্ত করে একে অপরকে আগলে রাখল। ভালোবাসার শুধু সুখের সময় পাশে থাকা নয়, ঝড়ঝাপটার মধ্যেও একে অপরের জন্য লড়ে যাওয়ার নামই সত্যিকার ভালো। রঙিন বানর। গভীর এক জঙ্গলে বাস করত এক অদ্ভুত বানর, যার গায়ের রং ছিল ইন্দ্রধনুর মতো লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি, সব রং মিশে গিয়েছিল তার শরীরে। অন্য সব বানর ছিল সাধারণ বাদামি বা কালো, তাই তারা রঙিন বানরকে একটু অন্যরকম চোখে দেখত। কেউ হাসাহাসি করত, কেউ অবাক হয়ে তাকিয়ে থাকত, আবার কেউ কেউ তার থেকে দূরে থাকত। অন্যদের থেকে আলাদা রঙিন বানর এই ভিন্নতা নিয়ে প্রথমে খুব কষ্ট পেত। সে ভাবত, কেন সে অন্যদের মতো সাধারণ হলো না। অন্য বানররা তাকে নিয়ে হাসাহাসি করলে সে লজ্জায় একা বসে থাকত। একদিন বনের এক প্রান্তে ভয়ানক আগুন লেগে গেল। গাছে থাকা ছোট ছোট প্রাণীরা আতঙ্কে দৌড়াতে লাগলো, কিন্তু আগুনের ধোঁয়ার কারণে তাদের পথ দেখা যাচ্ছিল না। রঙিন বানর ভাবল, আমি যদি সাহায্য করতে পারি। সে গাছে উঠে তার উজ্জ্বল রঙিন শরীর ঝলমল করে নাচাতে লাগল। ধোঁয়ার মধ্যে তার রং স্পষ্ট দেখা যাচ্ছিল, আর প্রাণীরা তাকে দেখে বুঝতে পারল কোন দিকে যেতে হবে। ধীরে ধীরে সবাই তার দিক অনুসরণ করে নিরাপদ জায়গায় পৌঁছাল। আগুন নিভে গেলে সবাই রঙিন বানরের দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় হাততালি দিল। সেদিন থেকে কেউ আর তাকে নিয়ে হাসাহাসি করল না। সবাই বুঝল, ভিন্নতা কোনো অভিশাপ নয়, বরং সেটা হতে পারে সবচেয়ে বড় শক্তি। রঙিন বানর নিজের রঙকে ভালোবাসতে শিখল, কারণ সে জানত সে যেমন আছে ঠিক তেমনই মূল্যবান। আমরা সবাই আলাদা, কিন্তু সে আলাদাভাবে আমাদের বিশেষ করে তোলে। টিয়া ও ব্যাং। এক সময়ের কথা, ঘন সবুজে ঢাকা এক সুন্দর বনে বাস করত এক টিয়া পাখি আর এক ব্যাং। টিয়া ছিল উজ্জ্বল রঙের, তার কণ্ঠে ছিল মধুর সুর, আর সে সারাদিন খুশি মনে গান গাইত। অন্যদিকে ব্যাং ছিল সবসময় গম্ভীর ও অসন্তুষ্ট। সে কিচির মিচির পছন্দ করত না, আর টিয়ার গান শুনলেই বিরক্ত হতো। একদিন ব্যাং রাগী মুখে টিয়াকে বলল, তুমি সারাক্ষণ গান গাও কেন? এতে কারো কি উপকার হয়? গান গাওয়া বন্ধ করো। টিয়া মিষ্টি হেসে বলল, আমি গান গাইলে আমার মন ভালো থাকে, আর অন্যদেরও আনন্দ দেয়। ব্যাং গর্জে উঠল, তুমি মনে করো তুমি খুব সুন্দর আর তোমার কণ্ঠ অসাধারণ। আমি চাইলে তোমার থেকেও ভালো গান গাইতে পারি। টিয়া মৃদু হেসে বলল, তা যদি হয়, তাহলে তুমি একবার চেষ্টা করে দেখো। ব্যাং তখন ঠিক করল, সে টিয়ার চেয়ে ভালো গান গাইবে। সেই রাতে কুয়োর ধারে বসে প্রাণপণে ডাকতে লাগলো, ব্যাং ব্যাং, কোয়া কোয়া। বনের পাখিরা ঘুম থেকে জেগে উঠে অবাক হয়ে তাকিয়ে রইল। শেয়াল বিরক্ত হয়ে কান চেপে ধরল, আর হরিণ বলল, কে এই অদ্ভুত আওয়াজ করছে? পরদিন সকালে কাঠবিড়ালি হেসে বলল, এ কেমন গান? তুমি তো সুরের বদলে সবাইকে ভয় পাইয়ে দিয়েছ। ব্যাং লজ্জায় লাফিয়ে গিয়ে এক পাথরের নিচে লুকিয়ে পড়ল। টিয়া ধীরে ধীরে উড়ে এসে ব্যাঙের পাশে বসল। মৃদু কণ্ঠে বলল, দেখো বন্ধু, প্রত্যেকের নিজস্ব গুণ থাকে। আমি গান গাইতে পারি, কিন্তু তুমি পারো অন্য কিছু। তুমি জলে স্থলে সমানভাবে বেঁচে থাকতে পারো, তুমি অনেক দূর লাফিয়ে যেতে পারো। তুমি যদি নিজের শক্তিকে বুঝতে শেখো, তবে অন্যের গুণ দেখে ঈর্ষা হবে না। ব্যাং কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নেড়ে বলল, তুমি ঠিক বলেছ, টিয়া। আমি শুধু তোমার মতো হতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি আমার নিজের মধ্যেও বিশেষ কিছু আছে। সেদিন থেকে ব্যাং আর কখনো টিয়ার গান শুনে রাগ করত না, বরং সে নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে শিখল। অন্যের গুণ দেখে ঈর্ষা না করে, নিজের শক্তি ও যোগ্যতাকে চিনে তা কাজে লাগানোই প্রকৃত জ্ঞান। সিংহ ও A ইঁদুর। lion was deep একদিন এক asleep in the বিশাল heart বনের of a মাঝখানে vast এক forest. সিংহ গভীর ঘুমে ছিল। হঠাৎ Suddenly, a ছোট্ট এক tiny ইঁদুর mouse দৌড়াতে ran over the দৌড়াতে হুম lion by করে mistake. সিংহের গায়ের ওপর উঠে গেল। The lion woke up সিংহের and ঘুম immediately ভেঙে গেল, caught the mouse. আর সঙ্গে সঙ্গে সে বিশাল The থাবায় mouse quivered. ইঁদুরটাকে ধরে ফেলল। Please, Your Majesty, ইঁদুরটা কাঁপতে কাঁপতে spare me. বলল, মহারাজ, I'm just a আমাকে small দয়া creature. করুন। I won't আমি harm you. খুবই ছোট্ট একটা প্রাণী, If you let me go, আমার থেকে I can help you আপনার কোনো someday. ক্ষতি হবে না। The যদি lion আমাকে laughed. ছেড়ে দেন, You're too একদিন small to আমিও help আপনার me. কাজে আসতে পারি।
সিংহ Amused, প্রথমে the হেসে lion উঠল, released the little তুমি mouse. এত ছোট্ট, আমার A কোনো few days কাজে later, আসবে। hunters তারপর trapped মজা the পেয়ে lion in a ইঁদুরকে net. ছেড়ে দিল। কয়েকদিন They পর tied him with thick একদল ropes শিকারী and left him জঙ্গলের ফাঁক restrained. পেতে সিংহকে ধরে ফেলল। The lion তারা মোটা tried, দড়ি but দিয়ে couldn't তাকে free বেঁধে himself রেখে from গেল। captivity. সিংহ অনেক চেষ্টা করেও The নিজেকে tiny mouse ছাড়াতে appeared পারছিল and না। started gnawing the ঠিক ropes. তখনই সেই ছোট্ট ইঁদুরটি এসে Soon, হাজির হল। the lion was সে completely তার freed ধারালো by the দাঁত tiny দিয়ে mouse. দড়িগুলো কেটে দিল। The কিছুক্ষণ lion পরেই laughed সিংহ humbly. সম্পূর্ণ You've মুক্ত truly হয়ে helped me, গেল। friend. সিংহ তখন লজ্জায় I learned হেসে not to বলল, underestimate তুমি anyone due to সত্যিই আমার size. উপকার করলে, বন্ধু। Moral: আজ helping আমি others never বুঝলাম, goes in vain. ছোট বলে Everyone কাউকে matters. অবহেলা করা উচিত নয়। কারো উপকার করলে তা কখনোই বৃথা যায় না। ছোট হলেও প্রত্যেকে গুরুত্বপূর্ণ। ময়ূর ও পেঁচা। বনের এক কোণে এক রঙিন ময়ূর থাকত। তার পালক ছিল ঝলমলে, রোদে চকচক করত। সে নিজের সৌন্দর্যে খুব গর্ব করত। একদিন সে এক পেঁচাকে দেখে হেসে বলল, তোমার মতো কালো সাদা নিরস পাখি আর হয় না। তুমি তো দিনে দেখতেও পাও না। পেঁচা শান্তভাবে উত্তর দিল, রূপ তো ক্ষণস্থায়ী, কিন্তু জ্ঞান চিরস্থায়ী। ময়ূর হেসে উড়ে চলে গেল। কিছুদিন পর গভীর রাতে বনে আগুন লাগল। সব পাখিরা দিশেহারা হয়ে গেল। কিন্তু পেঁচা তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাতের অন্ধকারের পথ দেখে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে গেল। ময়ূর ভয় পেয়ে বলল, পেঁচা বন্ধু, তোমার জ্ঞান আমাদের জীবন বাঁচাল। আমি শুধু বাহ্যিক রূপ নিয়েই ভাবতাম, কিন্তু প্রকৃত সৌন্দর্য তো মনের গভীরতাতেই। পেঁচা মৃদু হেসে বলল, সবাই সুন্দর, যদি তারা নিজেদের সত্যিকার গুণ চিনতে পারে। সেদিন থেকে ময়ূর আর পেঁচা ভালো বন্ধু হয়ে গেল, একজন রঙের বাহারে, আরেকজন জ্ঞানের আলোয়। বনের ছোট্ট বন্ধুদের রাজ্য। গহীন সবুজে ঘেরা সুখবন ছিল ছোট্ট প্রাণীদের জন্য এক স্বর্গরাজ্য। এই বনে বড় শিকারীরা আসতে পারত না, এখানে ছোট প্রাণীরাই ছিল আসল রাজা রানী। পাখির কলতানে সকাল হতো, ঝর্ণার জলে সন্ধ্যা নেমে আসত, আর রাতে জোনাকির আলোয় জ্বলজ্বল করত গোটা বন। এই বনে বাস করত ঝিনুক খরগোশ, টুনটুনি পাখি, ছটফটে কাঠবিড়ালি, স্মার্ট হাতি পুচকে, ডাগর চোখের ময়ূরছানা এবং আরও কত শত ছোট ছোট প্রাণী। এক সকালে ঝিনুক খরগোশ মাটির নিচে তার গুহা থেকে বের হয়ে দেখল, বনের বাতাস ভারী হয়ে গেছে, যেন কোথাও কিছু একটা ঘটতে চলেছে। টুনটুনি উড়ে এসে বলল, ঝিনুক, একটা বড় বিপদ আসছে। কাঠবিড়ালি তার লেজ ঝাঁকিয়ে বলল, এক বিশাল বাজ পাখি আমাদের বনের দিকে আসছে। ও যদি এখানে ঢোকে, তবে আমাদের জন্য ভয়ানক বিপদ। সবাই চিন্তায় পড়ে গেল। এত ছোট প্রাণী মিলে কিভাবে এক বিশাল শিকারীকে থামাবে? পুচকে হাতি তার সরু সুর নাড়িয়ে বলল, আমরা যদি সবাই মিলে একসঙ্গে কাজ করি, তবে ওকে ভয় পাওয়ানোর একটা উপায় বের করতে পারব। সবাই রাজি হয়ে গেল। টুনটুনি উড়ে গিয়ে খোঁজ নিল বাজ পাখি কত দূরে। ঝিনুক খরগোশ ও কাঠবিড়ালি বনের শুকনো পাতা ও ছোট ডালপালা এনে এক জায়গায় রাখল, যেন বাজ পাখি নেমে আসলে বিশাল শব্দে গাছপালা নড়তে থাকে। ময়ূরছানা তার উজ্জ্বল নীল সবুজ পালক মেলে ধরে প্রস্তুত হলো, যেন সূর্যের আলো পড়ে তা জ্বলজ্বল করে ওঠে, যাতে বাজ পাখি ভয় পেয়ে যায়। অবশেষে সেই ভয়ঙ্কর বাজ পাখি বনের দিকে ধেয়ে এলো। কিন্তু যখনই সে নিচে নামতে চাইল, চারপাশের পাতা ও ডালপালা জোরে শব্দ করতে লাগলো, ময়ূরের পালক জ্বলজ্বল করে উঠল, আর পুচকে হাতি তার সরু সুর দিয়ে এমন চিৎকার করল যে বাজ পাখি ভয় পেয়ে গেল। সে ভাবল, এটা তো সাধারণ বন নয়, এখানে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর শক্তি আছে। ভয় পেয়ে সে দ্রুত উড়ে পালালো, আর বনের ছোট প্রাণীরা বিজয়ের আনন্দে নাচতে লাগলো। ঝিনুক খরগোশ বলল, দেখলে, আমরা ছোট হতে পারি, কিন্তু একসঙ্গে থাকলে আমাদের হারানো অসম্ভব। সেই দিন থেকে সুখবনের প্রাণীরা আরো শক্তিশালী হয়ে উঠল। তারা বুঝে গেল, একতা আর বুদ্ধি থাকলে ছোট হলেও যে কোনো বিপদ মোকাবিলা করা যায়। সারস ও কাকড়ার গল্প। একসময়ে এক বৃদ্ধ সারস এক চিলের ধারে বাস করত। বয়স হয়ে যাওয়ায় সে আর আগের মতো মাছ ধরতে পারত না। খাবারের কষ্টে সারাদিন অভুক্ত থেকে থাকতে হতো। একদিন সে এক কৌশল আঁটল। সে দুঃখী সুরে চিলের পাশে বসে কান্না শুরু করল। এক কাকড়া বিষয়টি লক্ষ্য করল এবং এগিয়ে এসে বলল, দাদা, আপনি কাঁদছেন কেন? সারস মিথ্যে কান্না ধরে রেখে বলল, ও, এই চিল শুকিয়ে যাবে বলে খুব দুঃখ হচ্ছে। এখানে আর পানি থাকবে না, তখন সব মাছ মরে যাবে। কাকড়া আতঙ্কিত হয়ে গেল। সে তাড়াতাড়ি মাছদের খবর দিল। সব মাছ দলে দলে এসে সার্সের কাছে জানতে চাইল, আমাদের কি হবে? দয়া করে কিছু বলুন।
সারস গম্ভীর হয়ে বলল, আমি যদি চাইতাম তাহলে তোমাদের বাঁচাতে পারতাম। আমি চাইলে তোমাদের একে একে পাশের গভীর লেকে নিয়ে যেতে পারি, যেখানে প্রচুর পানি আছে। মাছেরা ভাবল, সারস তো আমাদের উপকার করতে চাইছে। আমরা যদি এর কথা মতো চলি তাহলে প্রাণে বাঁচতে পারবো। তারা একে একে সারসের পিঠে চড়ে বসতে লাগলো। কিন্তু তারা বুঝতে পারল না যে সারস তাদের গভীর লেকে নয়, বরং চিলের পাড়ে নিয়ে গিয়ে গিলে ফেলছে। সারস এভাবে প্রতিদিন একটা দুটো মাছ নিয়ে গিয়ে খেতে লাগলো। একদিন কাকড়া বলল, দাদা, এত মাছ গেল, কিন্তু কেউ ফিরে এল না। আমি নিজেই চলি আপনার সঙ্গে, আমি নতুন জায়গাটা দেখে আসব। সারস মনে মনে হাসল, এই কাকড়াকেও খেয়ে ফেলব। সে কাকড়াকে পিঠে নিয়ে উঠল, কিন্তু কাকড়া যা দেখল তাতে সে চমকে উঠল। ঝিলের ধারে কেবল মাছের হাড়ের স্তূপ, কোথাও কোনো নতুন লেক নেই। কাকড়া তখনই বুঝতে পারল সারস মিথ্যা বলেছে। সার্সের পরিণতি। কাকড়া আর দেরি না করে তার দুটি ধারালো পাঞ্জা দিয়ে সার্সের গলা চেপে ধরল। সারস ছটফট করতে লাগলো, কিন্তু কিছু করার ছিল না। শেষ পর্যন্ত সে মাটিতে পড়ে গেল, আর কাকড়া ফিরে গিয়ে সবার সামনে সার্সের সত্য ফাঁস করল। মাছরা যখন সত্য জানল তখন তারা দুঃখ পেল, কিন্তু কাকড়াকে ধন্যবাদ দিল। এই ঘটনার পর থেকে সবাই বলল, চালাকির মাধ্যমে অন্যকে ধোঁকা দিলে একদিন ধোঁকাবাজ নিজেই ফেঁসে যায়। মায়া, একটা মিষ্টি মৌমাছি। এক সুন্দর ফুলের বাগানে মায়া নামে এক ছোট্ট মৌমাছি বাস করত। সে ছিল খুব চঞ্চল, দুষ্টু আর কৌতূহলী। অন্য মৌমাছিরা যখন চাকের নিয়ম মেনে মধু সংগ্রহ করত, মায়া তখন উড়তে চাইতো নতুন কিছু জানার জন্য। একদিন মায়া ভাবল, সারাদিন শুধু মধু সংগ্রহ করাই কি জীবন? আমি বাইরে গিয়ে নতুন কিছু দেখব। সে চাকের রানীর অনুমতি না নিয়ে বনের গভীরে চলে গেল। সেখানে সে অনেক সুন্দর ফুল দেখল, রঙিন প্রজাপতি দেখল, এমনকি এক বন্ধুভাবাপন্ন ফ্রিংয়ের সঙ্গে পরিচিত হল। কিন্তু হঠাৎ সে দেখতে পেল এক বিশাল শিকারী ভোমরার ঝাঁক তার দিকে এগিয়ে আসছে। ভোমরারা তাকে বলল, তুমি আমাদের এলাকায় ঢুকেছ, তাই এখন আমাদের জন্য মধু এনে দাও। মায়া ভয়ে পেয়ে গেল, কিন্তু সে বুদ্ধি করে বলল, আমি একা তো খুবই ছোট। যদি আমাকে ছাড়ো, আমি আমার চাকের বাকিদের ডেকে আনব, আর সবাই মিলে তোমাদের জন্য প্রচুর মধু আনব। ভোমরারা মার কথা শুনে একটু ভাবল, তারপর তাকে ছেড়ে দিল। মায়া দেরি না করে দ্রুত নিজের চাকের কাছে ফিরে গেল। সে রানীর সামনে গিয়ে সব সত্যি কথা বলল, আর বুঝতে পারল নিয়ম ভেঙে অনুমতি না নিয়ে কোথাও যাওয়া বিপজ্জনক হতে পারে। রানী তাকে ক্ষমা করে দিল, কিন্তু বলল, তোমার কৌতূহল ভালো, কিন্তু দায়িত্ব ও নিয়মও মানতে হবে। এরপর থেকে মায়া আরও সচেতন হলো, আর চাকের নিয়ম মেনে দায়িত্বের সঙ্গে কাজ করতে লাগলো। কৌতূহল থাকা ভালো, কিন্তু দায়িত্ব ও নিরাপত্তার কথা ভুলে গেলে চলবে না। কাক ও মাটির কলস। এক গরমের দিনে এক কাক খুব তৃষ্ণার্ত হয়ে পানির খোঁজে উঠছিল। অনেক খোঁজাখুঁজির পর সে একটি মাঠের মাঝে একটি মাটির কলস দেখতে পেল। কাকটি উড়ে গিয়ে দেখল, কলসের তলায় একটু পানি আছে, কিন্তু তার চঞ্চু সেখানে পৌঁছাতে পারছে না। কাকটি অনেক চেষ্টা করেও পানি পান করতে পারল না। তখন সে বুদ্ধি করে আশপাশ থেকে ছোট ছোট পাথর কুড়িয়ে এনে এক এক করে কলসের মধ্যে ফেলতে লাগলো। কিছুক্ষণ পর কলসের পানির স্তর ধীরে ধীরে ওপরে উঠে এল। কাকটি তখন সহজেই পানি পান করে তৃষ্ণা মিটিয়ে উড়ে গেল। বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে কঠিন সমস্যারও সমাধান করে। লোভী কুকুরের গল্প। একদিন এক কুকুর খাবারের সন্ধানে ঘুরছিল। হঠাৎ এক কসাইয়ের দোকান থেকে সে একটা মাংসের টুকরো মুখে করে নিয়ে পালিয়ে গেল। সে খেতে খেতে একটা নদীর পাশে গিয়ে পৌঁছালো। নদীর পানিতে নিজের প্রতিবিম্ব দেখে ভাবল, আরেকটা কুকুর মুখে মাংস নিয়ে দাঁড়িয়ে আছে। লোভে পড়ে কুকুরটি ভাবল, ওর মাংসটাও যদি নিতে পারি তাহলে আমার দ্বিগুণ খাবার হবে। তখন সে জোরে কেউ কেউ করল, কিন্তু মুখ খুলতেই তার নিজের মাংসের টুকরোটা নদীর জলে পড়ে গেল। লোভের ফল সর্বদা ক্ষতি। সিংহ ও শেয়াল। একবার এক বুড়ো সিংহ অসুস্থ হয়ে পড়ল। সে আর শিকার করতে পারছিল না, তাই বুদ্ধি করে এক গুহায় বসে থাকলো এবং চারদিকে ঘোষণা দিল, আমি খুব অসুস্থ, তোমরা সবাই আমাকে দেখতে এসো। অনেক প্রাণী সিংহকে দেখতে আসতে লাগলো, আর সুযোগ পেয়ে সিংহ তাদের ধরে খেয়ে ফেলল। একদিন এক বুদ্ধিমান শেয়াল দূর থেকে গুহার দিকে তাকিয়ে দেখল, গুহার ভেতরে যাওয়ার অনেক পায়ের ছাপ আছে, কিন্তু বেরিয়ে আসার কোনো চিহ্ন নেই। সে বুঝতে পারল, এখানে গেলে আর ফেরার সুযোগ নেই।
তাই সে গুহার ভেতরে না গিয়ে বাইরে থেকে বলল, সিংহ মহারাজ, আমি আপনার জন্য দুঃখিত, কিন্তু আমি ভেতরে ঢুকব না, কারণ যারা ঢুকেছে তারা কেউ আর ফিরে আসেনি। বুদ্ধি দিয়ে বিপদ এড়ানো